হেলিকপ্টারটা বেসের ওপর দিয়ে চক্কর খাচ্ছে, নিচে সবাই আশায় বুক বেঁধে আছে, এই বুঝি সাপ্লাই নামবে। কিন্তু এ কি, ভালো করে লক্ষ্য করতেই দেখা গেল হেলিকপ্টারটা অদ্ভুতভাবে দুলছে। ব্যাপারটা সুবিধাজনক মনে হলো না রেনহোর কাছে। সে দেরি না করে নিজের মোবাইল বের করে জুম করে একটা ছবি তুলল। ছবিটা জুম করতেই সবার চক্ষু চড়ক গাছ। হেলিকপ্টারের পাইলট নিজেই জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। মানে যে ফ্লাইট তাদের বাঁচাতে এসেছিল, এখন সেটাই তাদের জমদূত হয়ে নেমে আসছে। কিছু করার আগেই পাইলটের নিয়ন্ত্রণ হারালো, আর ধপাস করে ক্র্যাশ ল্যান্ডিং করল হেলিকপ্টারটা। চোখের সামনে সব খাবার আর সাপ্লাই আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বা বস ঘটনাটা দেখে হতাশ হলেও হাল ছাড়লেন না। তিনি হেডকোয়ার্টারে ফোন করে সব জানালেন এবং পারমিশন চাইলেন যাতে তাদের টিমকে সুসেও স্টেশনের মেন বেসে শিফট করা হয়। তিনি অনেক অনুনয় বিনয় করলেন, বোঝালেন যে এখানে থাকাটা আর সেফ না। কিন্তু ওপর মহলের কর্তারা তো আর গ্রাউন্ড রিয়ালিটি বোঝে না। তারা তো সাহায্য করলই না, উল্টো হেলিকপ্টার ধ্বংস হওয়ার জন্য ক্ষতিপূরণ দাবি করে বসল। হুকুম দিল যেখানে আছে ওখানে চুপচাপ পড়ে থাকতে। বসের রাগ লাগলেও মিলিটারির হুকুম অমান্য করার উপায় নেই। কিন্তু কিছুক্ষণ পর বস বুঝলেন এখানে হাত গুটিয়ে বসে থাকা মানে জম্বির পেটে যাওয়া। তাই তিনি একটা সাহসী সিদ্ধান্ত নিলেন। অর্ডার যাই হোক, তিনি সবাইকে নিয়ে এখান থেকে পালাবেন। প্ল্যান করা হলো, তারা প্রথমে সিঁড়ি দিয়ে হোটেলের ভিআইপি রুমে যাবে, তারপর সেখান থেকে লিফটে করে নিচে নামবে। প্ল্যান রেডি, সবাই তৈরি। কিন্তু যেই না সিঁড়ির দরজা খোলা হলো, মনে হলো নরকের দরজা খুলে গেছে। এত জঘন্য পচা গন্ধ যে পেটের নাড়িভুড়ি উল্টে আসার জোগাড়। সিঁড়ি জুড়ে শুধু রক্ত আর মানুষের শরীরের ছিন্ন ভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। তবে টিমের কাছে ভালো ফায়ার পাওয়ার ছিল, তাই তারা গুলি চালাতে চালাতে কোনো মতে হোটেলের ফ্লোরে পৌঁছে গেল। অন্যদিকে আমাদের হিরো ইঞ্জু আর তার বন্ধু জংউক একটা রাস্তার পাশের দোকানে আশ্রয় নিয়েছিল। হঠাৎ বাইরে কিছু শব্দ শুনে তারা উঁকি দিল। দেখল তাদেরই পুরনো বন্ধু তেগজি একা একা জম্বিদের সাথে লড়াই করছে। হাতে তার মোলোটভ ককটেল বা পেট্রোল বোমা। জম্বিরা আগুন ভয় পায় ঠিকই, কিন্তু তেগজিকে বাঁচালো আসলে একটা ময়লার গাড়ি, যেটা ঠিক সময় ওদিক দিয়ে যাচ্ছিল। কপাল জোরে চারজন আবার একত্র হলো। তাদের লক্ষ্য এখন ওই বেস ক্যাম্পের বিল্ডিংটা। কিন্তু সেখানে পৌঁছানো কি এত সহজ? মেন গেট তালাবন্ধ আর ভেতরে গিজগিজ করছে জম্বি। তাই তারা ঠিক করলো আন্ডারগ্রাউন্ড পার্কিং লট দিয়ে ঢোকার চেষ্টা করবে। তেগজি জানালো তার দামি হ্যামার গাড়িটা ওখানে পার্ক করা আছে, নম্বর 4574। ভাবলো আগে গাড়িটা খুঁজে বের করা যাক, তারপর পালানো যাবে। সময় বাঁচাতে তারা দুই দলে ভাগ হয়ে গাড়ি খুঁজতে লাগলো। ইঞ্জু আর জংউক গল্প করতে করতে এগোচ্ছিল। হঠাৎ তাদের আরেক বন্ধু শ্যাডোর চিৎকার, পালাও ইঞ্জু, সরে যাও। কিছু বুঝে ওঠার আগেই একপাল জম্বি তাদের দিকে তেড়ে এলো। তারা দুজন প্রাণ ভয়ে একটা গাড়ির ছাদে উঠে পড়ল। কিন্তু জম্বিগুলো নাছোড়বান্দা, পা ধরে টানাটানি শুরু করে দিল। ঠিক তখন শ্যাডো আর তেগজি দূর থেকে পেট্রোল বোমা মেরে তাদের বাঁচানোর চেষ্টা করলো। তেগজি চেয়েছিল জম্বিদের আটকে রাখতে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা জম্বি তার ব্যাগ ধরে টান দিল। একা মানুষের শক্তি আর কতক্ষণ টেকে? চোখের পলকে জম্বির দল তাকে ঘিরে ফেলল। জং ও কিঞ্জুকে টেনে নিরাপদ জায়গায় নিয়ে গেল, কিন্তু শ্যাডো দাঁড়িয়ে রইল। সে তার বন্ধুকে বাঁচাতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। মৃত্যুর আগ মুহূর্তে তেগজি নিজের সব কটা বোমা একসাথে জ্বালিয়ে দিল। দাউ দাউ করে আগুন জ্বলে উঠল, কিন্তু জম্বিগুলো তাকে ছাড়ল না। আগুন নিভে যাওয়ার পর দেখা গেল তেগজি আর নেই, তবে তার গাড়ির চাবিটা রাস্তায় পড়েছিল। শ্যাডো সেটা কুড়িয়ে নিল। জংউক তাকে তাড়া দিল, গাড়িটা নিয়ে আসতে বলল। কিন্তু সমস্যা হলো শ্যাডো তো ঠিকমতো গাড়ি চালাতেই পারে না। তখন ইঞ্জু বুদ্ধি করে শ্যাডোর ফোন নম্বর নিল। প্ল্যান হলো ভিডিও কলের মাধ্যমে ইঞ্জু তাকে নির্দেশনা দেবে কিভাবে গাড়ি চালাতে হয়। সেই ইনস্ট্রাকশন শুনে শুনে শ্যাডো কোনো মতে একে বেঁকে গাড়িটা চালিয়ে তাদের কাছে নিয়ে এলো। গাড়ির আওয়াজে আর শোরগোলে প্রচুর জম্বি জড়ো হয়ে গেল। এদিকে হোটেলের ভেতরে বস তার টিমকে দুই ভাগে ভাগ করে পুরো হোটেল চেক করতে নির্দেশ দিল। রেনহো বাথরুম চেক করতে গিয়ে দেখল, আরে এখানে তো ওয়াইফাই আছে। সে সাথে সাথে ইঞ্জুকে ভিডিও কল দিল। ইঞ্জু জানালো তারা পার্কিং লটে আছে। রেনহো খুশি হলো ঠিকই, কিন্তু সে মিথ্যে কথা বলল। সে বলল, আমি এখন বেসে নেই, তোমরা সুসেও স্টেশনের মেইন ক্যাম্পে চলে যাও। হয়তো সে চাইছিল না ইঞ্জু এই নরকে ফিরে আসুক। কথা শেষ হওয়ার আগেই ইঞ্জুর ফোনের চার্জ শেষ হয়ে গেল। পার্কিং লটে শ্যাডো গাড়ি নিয়ে তো এলো, কিন্তু ব্রেক কষতে গিয়ে সামনে থাকা কয়েকটা জম্বিকে একেবারে পিষে দিল। ড্রাইভিং সিট থেকে শ্যাডোকে সরিয়ে জংউক স্টিয়ারিং ধরল, কিন্তু জংউক আবার একটু বেশি ওস্তাদ। সে গাড়ি নিয়ে এমনভাবে গোল গোল ঘুরতে শুরু করলো যে ইঞ্জু আর শ্যাডোর বমি আসার জোগাড়। শ্যাডো বিরক্ত হয়ে জংউকের গলা টিপে ধরল, আর একটা ফালতু কথা বললে তোকে কামড়ে দেব। এই কথাটা কিন্তু জোকস ছিল না। শ্যাডোর চোখ তখন লাল হয়ে গেছে। বোঝা গেল সে আসলে জম্বির কামড় খেয়েছিল, কিন্তু মদের কারণে ভাইরাসটা ধীরে কাজ করছে। এখন নেশা কাটছে আর সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। জংউক ভয় পেয়ে গেল। শ্যাডো বুঝতে পারল তার সময় শেষ। বন্ধুদের বাঁচাতে সে গাড়ি থেকে নেমে যাওয়ার সিদ্ধান্ত নিল। ইঞ্জুর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। গাড়ি থেকে নেমে শ্যাডো জম্বিদের দিকে এগিয়ে গেল, আর ইঞ্জু আর জংউক অশ্রুসৃজল চোখে সেখান থেকে চলে গেল। গাড়িটা দূরে যেতেই শ্যাডো পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গেল।
আবার ফিরে আসি হোটেলে। বসের টিম কিচেনে ঢুকে প্রচুর খাবার পেল। বস ম্যানেজারকে বললেন বেশি ভারী খাবার না নিয়ে হালকা কিন্তু পুষ্টিকর খাবারগুলো ব্যাগে ভরতে। স্টোর রুমে তারা খুঁজে পেল পল নামের এক বিদেশি শেফকে। এই লোকটা এক আজব ক্যারেক্টার। জম্বি অ্যাপোকালিপস শুরু হবার পর ভয়ে ঘুমের ওষুধ খেয়ে সেই যে ঘুমিয়েছিল, এখনো পর্যন্ত তার কোনো হোশ ছিল না। টিমকে দেখে সে ভাবল তাকে উদ্ধার করতে এসছে। সে খুব ভাব নিয়ে বলল, যেহেতু আমি আমেরিকান নাগরিক, আমাকে এক্ষুনি অ্যাম্বাসিতে পৌঁছে দাও। বস তো রেগে আগুন। এই অবস্থায় আবার ভিআইপি ট্রিটমেন্ট। খেতে বসেও পলের ফালতু বকবক থামে না। সে নাকি সব খাবারের হিসেব লাগছে, পরে টাকা উসুল করবে। মানে দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে আর এর চিন্তা ব্যবসায়। খাওয়া দাওয়ার মাঝখানে বসের বিয়ার খাওয়ার ইচ্ছা হলো। তিনি একা কিচেনে গেলেন বিয়ার আনতে। হঠাৎ ভেন্টিলেশন শ্যাফট থেকে খসখস শব্দ। বস কাউকে না ডেকে একাই বন্দুক নিয়ে এগিয়ে গেলেন। বাইরে থাকা বাকিরা হঠাৎ একটা হাড় হিম করা চিৎকার শুনতে পেল। সবাই দৌড়ে এলো। কি হয়েছে বস? কোনো উত্তর নেই। সবাই যখন ভয়ে কাঁপছে, তখন কিচেন থেকে বেরিয়ে এলো একটা অর্ধেক শরীরের জম্বি। পা নেই, কিন্তু হাতের জোরে ওটা অবিশ্বাস্য দ্রুতগতিতে এগিয়ে আসছে। সবাই গুলি চালালো। শেষমেশ ম্যানেজারের গুলিতে ওটা খতম হলো। সবাই যখন হাঁপ ছেড়ে বাঁচল, ঠিক তখনই কিচেন থেকে বস বেরিয়ে এলেন। কিন্তু তার চেহারা দেখে সবার রক্তহীন হয়ে গেল। তার নাকের পুরো অংশটা জম্বিটা কামড়ে ছিঁড়ে নিয়েছে। রেন হো আগেই বলেছিল, কামড় যত ব্রেনের কাছে হবে, ইনফেকশন তত দ্রুত ছড়াবে। চোখের পলকে বসের শরীর কাঁপতে শুরু করল। জম্বি হওয়ার লক্ষণ স্পষ্ট। বস নিজেও বুঝতে পারছিলেন তার সময় শেষ। তিনি কাঁদছিলেন। তার চোখের কোণে জল। মানে তার মানুষের সত্তাটা এখনো পুরোপুরি মরেনি, কিন্তু শরীর আর তার নিয়ন্ত্রণে নেই। টিমের লিডার খুব কষ্টে বন্দুক তাক করলেন তার বসের দিকে। বস তখনও কাঁদছেন, কিন্তু তার মুখ হাঁ হয়ে আসছে কামড়ানোর জন্য। আর কোনো উপায় না দেখে চোখ বন্ধ করে ট্রিগার টিপে দিলেন তিনি। এদিকে হোটেলের আরেকটা রুমে অ্যারন নামের এক লোক লুকিয়েছিল। বেচারা ভয়ে একদম চুপসে আছে। হঠাৎ রেডিওতে একটা এমার্জেন্সি ঘোষণা শোনা গেল। মেট্রো রেলের ৩ নম্বর লাইনটা নাকি সাময়িকভাবে চালু করা হয়েছে, তবে সেটা মাত্র ৩টে স্টেশনে থামবে। যারা এখনো কোনো নিরাপদ আশ্রয় পায়নি, তাদের বলা হলো জলদি সুসেও স্টেশনের আশ্রয় কেন্দ্রে চলে যেতে। অ্যারন ভাবল হোটেলে লুকিয়ে থাকাটা আর সেফ না, তাকে বেরোতেই হবে। কিন্তু বাইরে তো জম্বির রাজত্ব। তাই সে বুদ্ধি করে নিজের শরীরটাকে ম্যাগাজিন আর টেপ দিয়ে মুড়িয়ে একটা দেশি আর্মার বা বর্ম বানিয়ে নিল। শুধু তাই নয়, টুল বক্স থেকে একটা নেইল গান বা পেরেক মারার মেশিনও খুঁজে বের করল। রাস্তায় জম্বি তো মারতে হবে, তাই না? নীল গানের পাওয়ার কিন্তু মারাত্মক। এক আঘাতেই জম্বি পটল তোলে। অ্যারন সাবধানে লিফটের কাছে এলো। দরজা খুলতেই দেখল লিফট ভর্তি মানুষ। আরে, এ তো সেই ফিমেল ম্যানেজার আর সোলজারের টিম। ম্যানেজার অ্যারনকে বেঁচে থাকতে দেখে খুব খুশি হলো, কিন্তু বেশিক্ষণ সেই খুশি টিকল না। তারা খেয়াল করল অ্যারনের পায়ে কামড়ের দাগ। অ্যারনও মিথ্যে বলল না, স্বীকার করল তাকে জম্বি কামড়েছে। ম্যানেজার দ্বিধায় পড়ে গেল। লোকটা এখনো জম্বি হয়নি, তাকে ফেলে যাবে নাকি সাথে নেবে। কিন্তু টিমের বাকিরা রিস্ক নিতে চাইল না, কারণ যে কোনো মুহূর্তে অ্যারন জম্বি হয়ে তাদেরই আক্রমণ করতে পারে। অ্যারনও নিজে সেটা বুঝল, তাই সে জোর করল না, অন্যদের বলল লিফটে করে চলে যেতে। ঠিক তখনই লিফটের ছাদের ওপর ধূপধাপ শব্দ। উপর থেকে ফোঁটায় ফোঁটায় রক্ত চুইয়ে পড়তে লাগল। মুহূর্তের মধ্যে লিফটের ছাদ ভেঙে বৃষ্টির মতো জম্বি নিচে পড়তে শুরু করল। ভাগ্যিস টিমের সবাই রিফ্লেক্স ভালো ছিল। একদম শেষ মুহূর্তে তারা লিফট থেকে বেরিয়ে প্রাণ বাঁচালো। পালানোর এই হুড়োহুড়িতে টিমটা আবার কয়েকটা ভাগে আলাদা হয়ে গেল। অ্যারন একাই একটা রুমে আশ্রয় নিতে চাইল, কিন্তু সোলজার তাকে কামড় খাওয়া রোগী মনে করে মুখের ওপর দরজা বন্ধ করে দিল। অ্যারন ভাবল আজ তার মরণ নিশ্চিত। সে চোখ বন্ধ করে মৃত্যুর অপেক্ষা করতে লাগলো, কিন্তু অবাক কাণ্ড, জম্বিগুলো তাকে পাত্তাই দিল না। সে জম্বির মুখের সামনে হাত নাড়ল, তাও কোনো রিয়াকশন নেই। আসলে অ্যারনও পালানোর আগে প্রচুর মদ খেয়েছিল। অ্যালকোহল তার শরীরে ভাইরাসের ছড়িয়ে পড়া ধীর করে দিয়েছে। আর জম্বিরা সম্ভবত মাতালদের মানুষ হিসাবে গণ্য করে না বা গন্ধ পায় না। অ্যারন তো খুশিতে বাকবাকুম। সে এক জম্বির কাঁধে হাত রেখে বন্ধ দরজার ওপাশে থাকা সোলজারকে শুনিয়ে শুনিয়ে বলল, দরজা না খুলে ভালোই করেছিস, তবে মনে রাখিস আজ তুই যা করলি সেটা আমি ভুলব না। অন্যদিকে রেন হো আর তার দল আর একটা রুমে আটকা। তাদের গুলি শেষ। গ্রেনেড মারলে শব্দে আরও জম্বি চলে আসবে। তখন রেন হো ভেন্টিলেশন বা বাতাস চলাচলের পাইপটা দেখতে পেল। ঠিক তখনই দরজায় বেল বাজল। বাইরে অ্যারন। সে জম্বিদের মধ্যে দিয়ে দিব্যি হেঁটে এসে তাদের জানালো করিডর দিয়ে না গিয়ে ভেন্টিলেশন পাইপ দিয়ে পালানোটাই বুদ্ধিমানের কাজ হবে। রেন হো নিজেও এটাই ভাবছিল। তারা ওয়াকিটকির মাধ্যমে বাকিদেরও এই প্ল্যান জানিয়ে দিল। অ্যারন আগে আগে পাইপের ভেতর ঢুকে মার্কার দিয়ে চিহ্ন এঁকে দিল।
যাতে বাকিরা পথ না হারায়। রেনহো আর পল নিরাপদে অ্যারনের সাথে পাইপে দেখা করল, কিন্তু ম্যানেজার আর সোলজারের কপাল খারাপ, তাদের পিছু পিছু জম্বিরাও পাইপের ভেতর ঢুকে পড়ল। এবার আসি আমাদের হিরোইন ইনজু আর জং ওকের দিকে। তারা তো গাড়িতে করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু রাস্তায় জঘন্য ট্রাফিক জ্যাম। হঠাৎ এক লোক হাতুড়ি দিয়ে তাদের গাড়ির কাঁচ ভেঙে ইনজুকে টেনে নামিয়ে দিল। চোখের পলকে লোকটার সাঙ্গপাঙ্গরা এসে গাড়িটা ছিনতাই করে নিল। জং ওক ভয়ে কিচ্ছু করতে পারল না। গাড়ি হারিয়ে তারা ছুটল মেট্রো স্টেশনের দিকে। ভাগ্যক্রমে কাছেই একটা স্টেশন চালু ছিল। স্টেশনে তিল ধারণের ঠাঁই নেই। আগের ট্রেনটা মানুষে বোঝাই হয়ে চলে গেছে, তাই পরের ট্রেনের জন্য সবাই পাগল হয়ে আছে। জং ওক ইনজুকে নিয়ে ভিড় ঠেলে একদম প্ল্যাটফর্মের সামনে গিয়ে দাঁড়ালো, যাতে ট্রেন আসা মাত্রই উঠতে পারে। কিন্তু ট্রেন থামার আগেই পেছনের মানুষের চাপে সামনের সেফটি গ্লাস ভেঙে চুরমার হয়ে গেল। সামনের সারিতে থাকা ডজনখানেক মানুষ হুমড়ি খেয়ে রেল লাইনের ওপর পড়ে গেল। ঠিক তখনই ট্রেনটা স্টেশনে ঢুকলো, আর চোখের সামনে সেই মানুষগুলো চাকার নিচে পিষে মাংসের দলা হয়ে গেল। এই ভয়াবহ দৃশ্য দেখেও মানুষের হুড়োহুড়ি থামল না। দরজা খুলতেই সবাই পাগলের মতো ভেতরে ঢুকতে লাগলো। ইনজুকে কয়েকজন দয়ালু মহিলা টেনে ভেতরে তুলল, কিন্তু দরজার কাছে এক বৃদ্ধা আর তার নাতি অসহায়ভাবে দাঁড়িয়েছিল। ইনজু সেটা দেখে থাকতে পারল না। সে নিজের সিট ছেড়ে দিয়ে নিচে নেমে এলো। ট্রেনের বগিতে আর একটাই জায়গা ছিল, তাই নাতিটা ট্রেনে উঠে গেল, আর বৃদ্ধা ও ইনজু স্টেশনে থেকে গেল। দাদি আর নাতির হয়তো এটাই শেষ দেখা। ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যাচ্ছে। ইনজু আর বৃদ্ধা হাত নাড়ছে। হঠাৎ ইনজু জানালার দিকে তাকিয়ে জমে গেল। ট্রেনের একটা বগিতে কারো একজনের জম্বি রূপান্তর শুরু হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পুরো ট্রেনটা রক্তগঙ্গা হয়ে গেল। ইনজু বিশ্বাস করতে পারছিল না। সে রেল লাইনের দিকে তাকিয়ে দেখল জং ওকের ঘড়িটা পড়ে আছে, রক্তমাখা। মানে জং ওক আর বেঁচে নেই, চাকার নিচে পিষে গেছে। ইনজুর মন খারাপ করারও সময় নেই, কারণ পাশে দাঁড়ানো বৃদ্ধা দাদি হঠাৎ কেমন অদ্ভুত আচরণ শুরু করলো। ইনজু খেয়াল করল দাদির পায়েও কামড়ের দাগ, মানে তিনিও ইনফেক্টেড। দাদি বিড়বিড় করতে করতে বলল, আমি শুষেও স্টেশনে গিয়ে সব দানবকে মেরে ফেলব। বলেই তিনি রেল লাইনে ঝাঁপ দিলেন। ইনজু তাকে বাঁচাতে গেল, কিন্তু ততক্ষণে দাদি জম্বি হতে শুরু করেছেন। ঠিক তখনই উল্টো দিক থেকে আরেকটা ট্রেন আসছিল। ইনজু দেখল দাদি তাকেই আক্রমণ করতে আসছে। উপায় না দেখে ইনজু দাদির মাথাটা ধরে চলন্ত ট্রেনের বডির সাথে চেপে ধরল। ট্রেনের গতির সাথে ঘষে দাদির মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইনজু কোনো মতে মেট্রোর কন্ট্রোল রুমে ঢুকল। সেখানেও কর্মচারীরা জম্বি হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে লুকিয়ে ফোনটা চার্জ দিল, কিন্তু রেন হোকে পেল না। সেখানে সে একটা ইলেকট্রিক করাত বা চেন স পেয়ে গেল, কিন্তু সেটা নষ্ট। ইনজু তো ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, সে তার কারিশমা দেখিয়ে করাতটা ঠিক করে ফেলল। তারপর মাথায় হেলমেট, গায়ে সেফটি জ্যাকেট আর হাতে সেই চেন স নিয়ে সে পুরো দস্তর যোদ্ধার সাজে বেরোলো। রাস্তায় প্রথম জম্বিটা আসতেই সে চেন স দিয়ে তার গলা নামিয়ে দিল। দ্বিতীয়টার মাথা তরমুজের মতো দুই ভাগ করে দিল। কিন্তু এই মেশিনের শব্দে আশেপাশের সব জম্বি তার দিকে ছুটে এলো। অবস্থা বেগতিক দেখে ইনজু আবার দৌড়ে ওপরের দিকে পালাতে লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা এখন যে মুভিটা দেখলেন, এটার নাম হলো নিউ ইউটোপিয়া বা ইনফ্লুয়েঞ্জা। এটি মূলত একটি কোরিয়ান জম্বি থ্রিলার সিরিজ। গুগল রেটিং আর দর্শকদের রিভিউ অনুযায়ী এই সিরিজটি বর্তমান সময়ের অন্যতম সেরা জম্বি ড্রামা হিসাবে পরিচিতি পাচ্ছে। বিশেষ করে সাবওয়ে স্টেশনের দৃশ্যটা ট্রেন টু বুসানের কথা মনে করিয়ে দেয়। সিরিজটিতে দেখানো হয়েছে বিপদের মুখে মানুষের স্বার্থপরতা আর টিকে থাকার লড়াই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আপনি চান আমি এর পরের পার্টটাও নিয়ে আসি, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন এবং কমেন্টে পার্ট 3 লিখুন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরের পর্ব আপলোড করার সাথে সাথেই আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।